স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। সকল মিডিয়া বন্ধুদের আন্তরিকভাবে স্বাগত এবং নমস্কার জানাই। আমরা রাজ্যের মানুষ সবাই প্রত্যক্ষ করেছি গতকাল এ রাজ্যে যে রাজনৈতিক দল ৩৫ বছর শাসন ক্ষমতায় ছিল এবং যাদের ৩৫ বছরে শাসন পরিচালনার মূল লক্ষ্যই ছিল বা উপাদান ছিল গণতন্ত্রকে লুণ্ঠিত করে, করাপশনকে পাথেয় করে, মানুষের অধিকার হরণ করে, মানুষকে গরিব থেকে গরিবতর করে দেয়া এবং বাধ্যতামূলকভাবে বঞ্চনার অবসানের আশার কথা বলে তাদের মিছিলের লাইন লম্বা করা এবং তাদের সঙ্গে যেতে বাধ্য করা ছলে বলে কৌশলে। এই অবস্থা থেকে রাজ্য যখন বেরিয়ে এসছে 2018 সালে এবং 2018 সাল থেকে বর্তমানে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে যখন স্বচ্ছতার নিরিখে অন্তোদয় থেকে শুরু করে প্রান্তিক অংশের মানুষ পাহাড় সমতল সব জায়গায় উন্নয়নের নতুন দিশা নির্দেশিত হয়েছে, নতুনভাবে রাজ্যটা গড়ে উঠছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা দেশের অন্যান্য সমস্ত উন্নত রাজ্যের সঙ্গে সমান পাল্লা দিয়ে ত্রিপুরা রাজ্য যখন সব দিক থেকে তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে একটা ঐতিহাসিক স্থান অর্জনের পথে ক্রমশ মসৃণভাবে এগিয়ে চলেছে, সে জায়গায় মানুষকে বিভ্রান্ত করার জন্য যেমন করে আমরা বলি চোখ থাকতে চোখ বন্ধ থাকে কারোর, কিংবা অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে থাকেন, সেই ধারা বজায় রেখে গতকাল সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশে প্রকাশ কারাত মহোদয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহোদয় থেকে শুরু করে যারা যারা বক্তব্য রেখেছেন শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং রাজ্যের এই উন্নয়ন যাদের সহ্য হচ্ছে না, রাজ্যের প্রগতি বিরোধী শক্তি যারা রয়েছেন তাদেরকে কি করে অক্সিজেন দেয়া যায়, তাদেরকে ছলে বলে কৌশলে বিভ্রান্ত করে কিভাবে রাজ্যে একটা নতুন ভাবে অরাজক পরিস্থিতি বা নৈরাজ্য তৈরি করা যায়, সেই লক্ষ্যটাকে সামনে নিয়েই তাদের বক্তব্য লিপিবদ্ধ করেছেন। প্রকাশ কারাত ওনার সামনে ত্রিপুরা রাজ্যের সিপিআইএম এর যারা নেতৃত্ব রয়েছেন ত্রিপুরাকে কতটা প্রকাশিত করেছেন সেটা সন্দেহের। যে বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন, এই বিমানবন্দরের ভারতবর্ষের অন্যতম উন্নত বিমানবন্দরের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে তো অবশ্যই একমাত্র বিমানবন্দর, যেটা ইতিমধ্যেই কাস্টমস বিমানবন্দরেরও স্বীকৃতি পেয়েছে এবং যেটা আন্তর্জাতিক বিমান উড়ানের জন্য ভারত সরকার সেই উদ্যোগ গ্রহণ করেছেন। এবং এই ধরনের অত্যাধুনিক পরিষেবাযুক্ত বিমানবন্দর দেখেও ওনার প্রথম মনে হলো না যে ত্রিপুরায় নতুন কিছু হচ্ছে। আমাদের রাজ্য ছোট্ট হতে পারে, কিন্তু
এদের যে পলিসি ছিল ডিভাইড এন্ড রুল, ডিপ্রাইভ এবং করাপশনের মাধ্যমে মানুষের যাতে কোনোভাবে অর্থনৈতিক উন্নতি না হয় সেটাকে সুনিশ্চিত করে সেইটাকে নিয়ে রাজনীতি করা, তার বাইরে বেরিয়ে এসে আমাদের বর্তমান সরকার অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এটাকে স্লোগান না রেখে এটাকে নীতি হিসেবে গ্রহণ করে, যেমন করে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছেন, সেই ধারা বজায় রেখে কাজ করছেন। 2018 আগে ত্রিপুরা রাজ্যে জাতীয় সড়ক একটা ছিল, আজকে 6টা জাতীয় সড়ক সম্পূর্ণভাবে চলছে এবং তার সঙ্গে আরো 4টা জাতীয় সড়কের কাজ শুরু হতে চলেছে। ত্রিপুরার মতন তান্ত্রিক ছোট রাজ্যে 10-10টা জাতীয় সড়ক, তারপরেও এদের চোখে উন্নয়ন চোখে পড়ে না। ত্রিপুরা রাজ্যে ডেন্টাল মেডিকেল কলেজ, সংস্কৃত কলেজ থেকে শুরু করে বিভিন্ন রকম কলেজ, ইউনিভার্সিটির ক্রমশ এখানে এডুকেশন হাবের মতন একটা জায়গা যখন তৈরি হচ্ছে, তখন তাদের সামনে উন্নয়ন চোখে পড়ে না। ত্রিপুরার মানুষের গড় আয় যেখানে 74-75 হাজার টাকা থেকে বেড়ে 2017-18 যেটা ছিল 1,78,79,000 টাকায় বর্তমানে পৌঁছেছে, তখন এদের মনে হয় কাজ নাই, খাদ্য নাই বলে চিৎকার করছেন ওনারা। কারণ ওনারা যে রাজত্বটা করেছেন ত্রিপুরায়, সেটাকে একটা নাইরাজ্য, একটা নৈরাজ্য কায়েম করেছিলেন ত্রিপুরায়, এবং সেই নৈরাজ্য এবং নাইরাজ্যের যে বাতাবরণ তারা তৈরি করেছিলেন, সেই জায়গা থেকে এরা এখনো বেরিয়ে আসতে পারছে না। চাকরি নাই বলে বেকারদের উস্কে দিচ্ছেন। তথ্য নিয়ে কথা বলুন। বিরোধী দল করেন, আপনাদের জনগণের কাছে যেতে হবে, এইভাবে বিভ্রান্ত করা এবং এইভাবে মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু, এবং মানুষকে মানুষ বলে জ্ঞান না করা, তার জন্যই কিন্তু 2018-তে আপনাদেরকে সমূলে উৎপাটিত করে দিয়েছে জনগণ। শেষ কথা জনগণ বলবে। একদিকে যেমন রোড কানেক্টিভিটি, এয়ার কানেক্টিভিটি, রেলওয়ে কানেক্টিভিটি, এক্সপ্রেস ট্রেন আজকে গোটা দেশের প্রত্যেকটা বড় বড় জায়গার সঙ্গে ত্রিপুরা যুক্ত হয়ে গেছে, ওনারা বলছেন রাজ্যে উন্নয়ন নেই। ট্যুরিজম স্পটগুলির কি অবস্থা ছিল? প্রত্যেকটা ট্যুরিস্ট স্পটে আজকে শয়ে শয়ে হাজারে হাজারে পর্যটক, বিদেশি পর্যটক পর্যন্ত ভিড় করছেন ত্রিপুরাতে, কারণ ট্যুরিজমকে একটা বড় ইন্ডাস্ট্রি হিসেবে ত্রিপুরা সরকার এস্টাবলিশ করার জন্য এগিয়ে এসেছেন। এই যেমন ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট হচ্ছে, পাশাপাশি তাদের সময় 4,500-এর মতন স্বসহায়ক দল ছিল, আজকে সেই স্বসহায়ক দলের সংখ্যা বেড়ে 53,000-এর উপর হয়েছে, এবং যাতে 84,000-এর উপর আমাদের মায়েরা বোনেরা লাখপতি দিদি হয়েছেন। তারপরে বলছেন উন্নয়ন নেই। বন্যা পরিস্থিতির পর প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে প্রাথমিকভাবে কৃষকদের জন্য 1,000 টাকা করে, অন্যান্য শ্রমিকদের 1,000, পরে সেটা শ্রমিকদের জন্য, নির্মাণ শ্রমিকের জন্য 4,000 টাকা, কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে টাকা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা, সব মিলে তাদেরকে যাতে বার করে আনা যায় এবং যারা ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন তাদের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ, সমস্ত বিষয়গুলি যখন করেছেন, তখন বলছেন সেখানে রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেনি। তাদের ভূমিকাটা কি ছিল? কারণ আমরা যদি দেখি 2017-18 সালে ত্রিপুরা রাজ্যের যে বাজেট বরাদ্দ ছিল, সেই বাজেট বরাদ্দ বর্তমানে 2024-25 সালে বা 25-26 সালে এসে তার থেকে প্রায় দ্বিগুণে পৌঁছতে পেরেছে, প্রায় দ্বিগুণ পর্যায়ে পৌঁছেছে। কাজেই এই বিষয়গুলি কিসের প্যারামিটার, কিসের ভিত্তিতে তারা কথা বলেন? আমাদের রাজ্যের জনজাতি উন্নয়নের জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছেন। একদিকে যেমন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, চুক্তির বাস্তবায়ন হচ্ছে,
তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা ফান্ড এডিসি কে দেওয়া হচ্ছে জনজাতি উন্নয়নের জন্য, এবং ব্লু ইয়াং শরণার্থীর তাদের স্থায়ী সেটেলমেন্ট করে দেওয়া হয়েছে গোটা রাজ্যে, যেটা ঝুলিয়ে রেখেছিল 20 বছর 21 বছর ধরে সেই সিপিএম তথা বামফ্রন্ট সরকার যখন ছিল ত্রিপুরা রাজ্যে। সেই সঙ্গে এটিটি এফএনএফটির যারা রয়ে গেছিল তাদের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে এবং মূল স্রোতে তারা ফিরে এসেছে। এই সমস্ত দিক থেকে ত্রিপুরাকে একদিকে যেমন শান্তি সম্প্রীতির একটা জায়গায় পৌঁছে রাখা, আরেকদিকে ত্রিপুরার যাতে সার্বিক উন্নয়নে সব অংশের মানুষ, যেহেতু আমরা বলি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, তার জন্য ত্রিপুরা রাজ্যকে ওই জায়গায় পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন। এবং ত্রিপুরায় যে নেশার সাম্রাজ্য তারা তৈরি করেছিল, সংস্কৃতি একটাই ছিল নেশা সংস্কৃতি, সিপিএম এর দান ছিল সেটা। এই নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যদি কোনো সরকার করে থাকে, এটা ভারতীয় জনতা পার্টির সরকার প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে করছেন, যার ফলে 14,350 কেজি গাঁজা গত বছরের তথ্য বলছি, 75,318 বোতল কফ সিরাপ, 5,83,465 ট্যাবলেট ইত্যাদি ইত্যাদি, মানে প্রচুর পরিমাণে, আপনারাই মিডিয়াতে লিখছেন, প্রতিদিন কোথাও না কোথাও নেশা জাতীয় দ্রব্য সিজ হচ্ছে। আগে নেশা দ্রব্য সিজ হলে কি হতো, ব্রাউন সুগার হেরোইন সিজ করে আনতো, আনলে সেটা হয়ে যেত ময়দা বা আটা। এখন সেটা ময়দা আটা হয় না, সেটা ব্রাউন সুগারই থাকে, এবং তার বিরুদ্ধে যা আইনগত ব্যবস্থা নেওয়ার সমস্ত ব্যবস্থাগুলি যথারীতি কিন্তু সরকার নিচ্ছে, প্রশাসন নিচ্ছে। এবং মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের একদিকে যেমন 33% আসন সংরক্ষিত রয়েছে আমাদের মহিলাদের জন্য, ঠিক তার পাশাপাশি লাখপতি দিদির সংখ্যা যেমন বেড়েছে, মহিলাদের নিরাপত্তাকেও সুনিশ্চিত করার ব্যবস্থা করেছে সম্পূর্ণভাবে রাজ্য সরকার। ক্রাইম এগেইনস্ট ওমেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে সবচেয়ে কম একটি জায়গায় রয়েছে। কাজে একদিকে যখন এই সরকার গ্রাম গরিব কিষানের জন্য গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা কিংবা শহর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল আইডেন্টিটি, কাস্ট, ক্রিড, সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠে। কারণ রাজ্যের মানুষের স্বার্থে সরকার কাজ করবে, রাজ্যের প্রত্যেকটা মানুষের দায়িত্ব সরকারের, পলিটিক্যাল দল পলিটিক্যাল পার্টির দায়িত্বে থাকে। সরকার যখন গঠিত হয় তখন সেই সরকারের দায়িত্ব থাকে গোটা রাজ্যের চিন্তা করা, যেটা তারা করেননি। 35 বছর শাসন ক্ষমতায় থেকে তারা করেননি, কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে 18 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর যখন দেখছেন কোন রকম ডিভিশন ছাড়া, বৈষম্য ছাড়া সবার জন্য কাজ করছে সরকার, তখন তাদের সহ্য হচ্ছে না। কারণ মানুষ যখন নিজের ন্যায় অধিকারটা বুঝে নিতে পারছে, মানুষ যখন জানতে পারছে যে এইগুলি আমাদের পাওয়ার কথা ছিল, এত বছর আমাদেরকে ইচ্ছে করে বঞ্চিত করে রাখা হয়েছে, তখন মানুষ তাদের সঙ্গ ত্যাগ করতে শুরু করেছে। কাজেই অন্তোদয় থেকে শুরু করে প্রত্যেক অংশের মানুষের জন্য জল জীবন মিশনের আওতায় 2017-18 সালে 3.6% পাইপলাইনের মাধ্যমে পানীয় জল দেওয়া হয়েছিল। বর্তমানে সেটা প্রায় 85% উপর পৌঁছে গেছে। সরকার লক্ষ্যমাত্রা নিয়েছেন 2025 সালের মধ্যে 100% বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য। একদিকে যখন প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনায় ত্রিপুরা রাজ্যের প্রায় 13 লক্ষ মানুষ অন্তর্ভুক্ত হয়েছেন, তার বাইরেও সেখানে কিছু কিছু কারণে কিছু কিছু শর্ত রয়েছে। সারা দেশব্যাপী একটা নির্দিষ্ট ফ্রেম থাকে, সেটা আপনারা জানেন। তার প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনায় যারা অন্তর্ভুক্ত হতে পারবেন না, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনা ঘোষণা করেছেন। সমান অর্থমূল্যের বীমা তারা পাবেন 5 লক্ষ টাকা পর্যন্ত। একদিকে মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা, অঙ্গ প্রতিস্থাপন থেকে শুরু করে ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে ক্রিটিক্যাল সমস্ত ব্যবস্থাগুলি করা, রেফার কেস কমে গেছে। এইটা যেমন একদিকে করছেন, নতুন নতুন ডিগ্রি কলেজগুলি নেকের অনুমোদন পাচ্ছেন। 3টে ডিগ্রি কলেজ নতুন করে নেকের অনুমোদন পেয়েছে। প্রফেসর নিয়োগের জন্য 274টা পোস্ট নিয়োগের জন্য সর্বোচ্চ মাত্রায় প্রয়াস গ্রহণ করা হয়েছে। এবং সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ,
আজকের দিনে দাঁড়িয়ে লোডশেডিং প্রায় নেই বললেই চলে ত্রিপুরাতে। মাঝে মধ্যে পাওয়ার ড্রপ হতে পারে মেকানিক্যাল বা টেকনিক্যাল কোনো কারণে, কিন্তু লোডশেডিং মুক্ত রাজ্য ত্রিপুরা হয়ে গেছে। বেসিক যে মানুষের বিষয়গুলি এবং প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় প্রত্যেকটা গ্রামের ছোট ছোট সড়কগুলিকেও আরো প্রশস্ত করে মানুষের যাতায়াতকে কি করে আরো সুবিধাজনক করা যায় সেই লক্ষ্য নিয়ে যখন কাজ করছেন, একদিকে ইনফ্রাস্ট্রাকচার, একদিকে ইকোনমিক ডেভেলপমেন্ট, একদিকে নতুন নতুন উদ্যোগপতি যারা রয়েছেন স্টার্টআপের মাধ্যমে তাদেরকে আরো বেশি মাত্রায় সরকার সাহায্য সহযোগিতা করে রাজ্যে যখন একটা শক্তিশালী অর্থনীতির ভিত তৈরি করতে চাইছেন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা শিল্প বান্ধব অবস্থা তৈরি করতে চাইছেন, যার আপনারা দেখেছেন একটা সামিট হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল সামিট, যেখানে 81টা মৌ স্বাক্ষরিত হয়েছিল। প্রায় 2800 কোটি টাকার উপর বিনিয়োগ ত্রিপুরাতে হবে এবং সেই কাজ এগিয়ে চলেছে। এইগুলি কিছু দেখতে পান না তারা। কাজেই মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে কথাবার্তা বলছেন, এবং সঙ্গে তারা কি বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তথ্য দিয়ে বলছেন কত চাকুরির পোস্ট খালি আছে। আমি ওনাকে পাল্টা তথ্য দিচ্ছি, 29,000-এর উপর চাকরি এখন পর্যন্ত হয়ে গেছে, তার মধ্যে 20,000-এর মতন চাকরি হয়েছে রেগুলার বিভিন্ন ডিপার্টমেন্টে, আরো 16,000 চাকরি পাইপলাইনে রয়ে গেছে। কত বছরে? গত 7 বছর প্রায়। কাজেই মানুষকে বিভ্রান্ত করার জন্য এদের যা যা করার সবকিছু ওরা করছে। সেই সঙ্গে ওনারা কি বলছেন, ত্রিপুরায় ডেমোক্রেসি নেই। ডেমোক্রেসি আপনাদের থেকে শিখতে হবে। আপনাদের কমিউনিস্ট ম্যানিফেস্টোর কথা কি? Its aim is socialism and communism through the establishment of the state of dictatorship. আপনাদের মুখে গণতন্ত্র, তারপর রাজনীতির জন্য বলবেন, বলুন। আর সাধারণ জনসাধারণের জন্য আমি একটা প্রশ্ন রাখছি শুধু, যদি ডেমোক্রেসি না থাকে, ওনারা গোটা রাজ্য জুড়ে, ওনারা কংগ্রেস কিংবা যে কোনো দল কি করে প্রতিদিন প্রতি সপ্তাহে মিটিং, মিছিল, সমাবেশ কি করে করছেন? স্মুথলি তো করছেন সব। হ্যাঁ, একটা নাটক মঞ্চস্থ করেছেন, কি বিবেকানন্দ ময়দান চেয়েছেন কবে? যখন আপনারা জানেন ওখানে সরকারি প্রোগ্রাম নির্ধারিত আছে। ওইটাকে নিয়ে জল ঘোলা করে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন। আপনাদের দলীয় কার্যক্রমের জন্য বিবেকানন্দ ময়দান, যে কোনো ময়দান আপনারা পেতেই পারেন, কিন্তু তার মানে আপনাদের দলীয় কার্যক্রমের জন্য সরকারি নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে আপনাদেরকে দেওয়া হবে। আপনাদের 35 বছরে কভার দিয়েছেন কাকে? ইনস্ট্যান্স আছে একটা দেখাতে পারবেন? না, দেখাতে পারবেন না। এইটাকে নিয়ে জল ঘোলা করেছেন, কারণ তারা জানেন এইটাকে নিয়ে জল ঘোলা করবেন, বিবেকানন্দ ময়দানে যদি সমাবেশ করেন তার 1/4 লোক সেখানে ওনারা খুঁজে পাবেন না। তার জন্য জায়গাটা বেছে রেখেছেন আগেই, যে এই জায়গাতেই করবো। মাঝখানে জল ঘোলা করেছেন মানুষের সিম্পথি আদায় করার জন্য, শুধু আর কিছু না, এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর তাদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের কথা শুনতে হবে। আমরা ভুলে গেছি 2017-তে কলকাতার একটি নাট্যদল এসেছিল নেমেসিস নামক একটি নাটক নিয়ে। আমি আপনাদের তথ্য দিয়ে বলছি, বাইরে থেকে ডিওএফআই এবং এসএফআই সমস্ত বাহিনী ঘেরাও করে রেখেছে রবীন্দ্র ভবন, এবং নাট্যদলকে কি বলা হলো, আপনারা স্টেজে নাটক করে বেরিয়ে যান, একজন দর্শকও থাকবে না। এই পরিস্থিতি এবং এই ধরনের অত্যন্ত ভয়ঙ্কর, লজ্জাজনক একটি অভিজ্ঞতা নিয়ে সেই নাট্যদল ত্রিপুরা থেকে বেরিয়ে গেছিল। ঠিক আছে, কারণ কি সেখানে কমিউনিস্ট কি করে মানুষকে প্রতারিত করে কিছু আছে, এবং বাধ্য করা হয়েছিল সেই সময়ে শিল্পী সংগঠন যারা রয়েছে তাদেরকে প্রতিটা গানে, প্রতিটা নাটকে সেটাই মঞ্চস্থ হবে, সেটাই গাওয়া হবে, যেখানে থাকবে ত্রিপুরায় খুব ভালো সরকার চলছে, স্বর্ণযুগ চলছে, সিপিএম খুব ভালো, মানিকবাবু খুব ভালো, এইরকম। কোথায়? আজকে তো সেই কম্পালশন নেই। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা সবাই নিজের নিজের মতন করে নিজের নিজের ক্ষেত্রে কাজ করছেন, যার যার কাজে স্বীকৃতিও পাচ্ছেন, পুরস্কৃত হচ্ছেন। আমাদের সরকারের মধ্যে তো সেই রকম কুপমণ্ডুকতা কিংবা
সেই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার চলছে না। কারণ সরকার যখন হয় সেটা জনগণের সরকার হয়, দলের সরকার হয় না। এটা ভারতীয় জনতা পার্টির সরকার ভালো করে জানে। আর গণতন্ত্রের কথা যারা বলেন তাদেরকে দুটো গানের লাইন আমি মনে করিয়ে দিই। শুধু 2018 নির্বাচনের আগে আপনাদের সিপিএম এর গানের মূল লাইন কি ছিল আমি মনে করিয়ে দিই, আপনারা শুনবেন আবার প্রয়োজনে। শান্তির এই রাজ্যটাতে পাকায় যদি গন্ডগোল, এই মাটিতে ফুটতে দিতাম না তো এবার পদ্ম ফুল, ফুটতে দিতাম না তো এবার পদ্ম ফুল। এই ছিল অ্যাডামেন্ট আমাদের। মানে যেন তেন টোকানো ত্রিপুরা রাজ্যে কোনো পরিবর্তন আসতে দেওয়া হবে না, এই বার্তা ছিল গোটা রাজ্যে। কিন্তু শেষ কথা কে বলেন? জনগণ বলেন শেষ কথা। আপনারা যতবার বলেছেন ফুটতে দিতাম না তো পদ্ম ফুল, ততবার জনগণ বলেছে ফুটিয়েই ছাড়বো পদ্ম ফুল। এবং 18 সালেও পদ্ম ফুল ফুটিয়েছেন, 23 সালেও পদ্ম ফুল ফুটিয়েছেন, আগামী আরো কয়েক দশক পদ্ম ফুল জনগণ ফোটাবেন। কারণ রাজ্য সরকার যতদিন, আমাদের স্থির বিশ্বাস ভারতীয় জনতা পার্টির সরকারের প্রতি, এটা সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই লক্ষ্যমাত্রা নিয়েই কাজ করবে। এবং যতদিন এই কাজের ধারা বজায় থাকবে, জবাবদিহি সরকার হয়ে থাকবে, জনগণের সরকার হয়ে থাকবে, অর্থনৈতিক দিক থেকে পশ্চাৎপদ যারা, তাদের সুযোগ সুবিধা যতদিন পৌঁছে দেওয়া যাবে। ত্রিপুরা রাজ্যের মতন রাজ্যে 4 লক্ষের উপর মানুষ সামাজিক পেনশন পাচ্ছে। আগে পেনশন কত পেত বললে তো কয়েক ঘন্টা বলা যাবে। 300 টাকা, 500 টাকা, 700 টাকা, এক লাফে প্রথমত 1000 টাকা, পরে 2000 টাকায় পেনশন পৌঁছে গেছে, সোশ্যাল পেনশন। এবং সেই পেনশনে আরো মুখ্যমন্ত্রী পেনশন প্রকল্পে আরো 34,000-এর উপর নতুন পেনশন প্রাপক যুক্ত হয়েছে। কাজে সামাজিক পেনশন থেকে শুরু করে একদিকে খাদ্য, এই বন্যার পর 10 কেজি করে চাল ফ্রি দেওয়া হচ্ছে। কোথায় সেই বিষয়গুলি নজরে পড়ে না? খাদ্য নেই, কাজ নেই বলে যারা চিৎকার করেন, কোথায় খাদ্যের অভাব, কাজের অভাব? আবার আগ বাড়িয়ে এটাও বলেন সন্তানও নাকি বিক্রি হয়। আমি জানি না কি করে বলেন। ওই যে বললাম অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে, এক বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেন না, এক ঘ্যান ঘ্যান করেই চলেছেন দিনের পর দিন। কাজে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের সচেতন গণতন্ত্র প্রিয় মানুষ যারা রয়েছেন তাদের সবার কাছে বিনম্র অনুরোধ করব, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রেখে ত্রিপুরায় সবার উন্নয়নের জন্য গরিব কৃষক থেকে শুরু করে যুবক মহিলা থেকে শুরু করে সবার জন্য রাজ্য সরকার যে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, সকলের সমন্বয়ে সেই বিকাশের ধারায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার জন্য রাজ্য সরকার যখন কাজ করছেন, তাদের কুচক্রীপনায়, তাদের বিভ্রান্তিতে এবং তাদের প্ররোচনায় পা দিয়ে নিজেদের এবং রাজ্যের জন্য কোন রকম নেতিবাচক বিপদ ডেকে আনবেন না। রাজ্যের উন্নয়নে আপনারা শরীক থাকুন। যেখানে রাজ্য সরকারের ভুল হবে সেটা বলবেন, অবশ্যই বলবেন, কিন্তু তাদের প্ররোচনায় পা দিয়ে রাজ্যের উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি করার যে প্রয়াস, তার থেকে আপনারা নিজেরা সচেতন থাকুন, সাবধান থাকুন। রাজ্যের উন্নয়নে আপনারা শরীক আছেন এবং আপনাদের হাত ধরে সবার সম্মিলিত প্রয়াসে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অর্জন আমরা খুব সহসাই সেই লক্ষ্যে পৌঁছে যাব। এই কোটি কথা বলে আমার কথা বলা শেষ করলাম। আপনাদের যদি কোনো কিছু থাকে। সবাইকে ধন্যবাদ।